এটা একটা মহা একটা তামাশার কথা। রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম। কেমনে আসেন একটু বুঝে দেখি। আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা। বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। জামাত কি বিএনপির সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে? বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ তো এই একই কথা বলে জামাতকে ঘায়াল করতে চাইছিল, তাই না? পারছে? ঘায়াল করতে পারে নাই। তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে? পারবে না। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয়, আওয়ামী লীগ সেই লিগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন। 1971-এ বিএনপির জন্মই হয় নাই। রাজনৈতিক দল হিসেবে 1971-কে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না। জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না। জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুজিবকে মহান নেতা বাইনা। বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধেই ক্যাম্পেইন করে রাজাকার বইলা, পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না। বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়েল করতে পারবে না, লিখে রাখতে পারেন। বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয়। রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না। আর কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া। এডিটর সাহেব আজকে একটা ছাপ্পা দিয়ে দেন, পজিটিভ ছাপ্পা। জামাত আর শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন ছাপ একটা। হ্যাঁ, আড়াটা দেন, এবার আড়াটা দেন ছাপ। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে। এডিটর সাহেব দেন ছাপ্পা মাইরা, পয়েন্ট জমা হইতেছে। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার ছাপ্পা মাইরা দেন। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান। মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না, আওয়াও করো খালি। আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে, সেটা 71 প্রশ্নও আছে, আপনারা শুনছেন। ওই আমার এক ভিডিও আছে 2013 সালে, সেটা মাঝে মাঝে আপ করে। যাই হোক, ওইটাতে আমি যাব না। মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না কইরাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো। আসেন সেটা শুনে দেখি। তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন, শিখুক। কেমনে পলিটিক্স করতে হয়, কেমনে আর্গুমেন্ট তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, শিখুক না, অসুবিধে কি? ভালো তো। আসেন আমরা দেখি। প্রথম ক্রিটিক, জামাত তো 1971-এ মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকায় রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকায় রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর পর জেনোসাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত তো এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য 1971-এ দিওয়ানা হইলেন কেন? 47-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে কি ঠিক করছিলেন? যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না। আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনার 1947-এ বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। আজ বাদ দেন, ভুল করছেন একটা। 1950 সালে ভূমি সংস্কার আইন হইতেছে, পাকিস্তান হয়ে গেছে, জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে। এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার, এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া। এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে, এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে। তো মওদুদী সাহেব 50 সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো, জামাত ইসলামও করলো। তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এটা বলতেছেন উনি, মানে এটা ইসলাম মতে এটা সহি আছে। উনি একটা বই লিখলেন, বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিন। এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয়, ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে, এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না।
মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না, এটা হইতেছে ওনাদের যুক্তি। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ফকির মজনু শাহ, নুরুল দিন, এরা জমিদারি উচ্ছেদের লড়াই করেননি? জীবন দিয়ে দিছে না ওনারা? আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন। বাহ, কি তামসা! আপনি তিতুমিরের বাঁশের কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া, কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না। বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায়, আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। দেখেন, আমার 1971 টাইনে আনতে হইল না। এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক। এবার আসেন দেখি বিএনপিকে কেন জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইল। এর কারণ কি এটা যে বিএনপি জামাতকে পছন্দ করে না বা তারেক রহমান শফিক ভাইকে পছন্দ করে না? তা না। বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক। তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামীপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না, তাই তার বাম লাগবে, আওয়ামী লীগকে লাগবে। সেই জন্য কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে, এবং এই করতে যায় জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি, এবং জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে যাওয়ার ফল হইতেছে 15ই আগস্টে কালচারাল ফ্যাসিস্টদের হাউকাও দেখছেন না, কাইন্দা কাইটা শেষ মুজিবের জন্যে। আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না, এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারা নেই। বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ হবে, আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে। লিখে রাখেন। তাহলে বিএনপির এই শঙ্কা দূর করবে কে? এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না, কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই, সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে? সেই জন্য 72-এর সংবিধান বাতিল চায় না। ওর সমস্যাটা তো ওইখানে। আবার ভাবে ইসলামপন্থীরা ক্ষমতা এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে, সরকার ব্যবস্থা কি হবে? এর নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে। আমি বলি আপনারা লিখে রাখতে পারেন, এই সংসদীয় পদ্ধতি ফেল করবে। 50 বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ, তাহলে এই কথা সত্য হবে, তখন বুঝবেন আমি 50 বছর আগে এই কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে। এইটা আবার ফেল করবে। সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে, ফাংশন করে, সেই সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে। যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই, সেখানে সংসদীয় পদ্ধতি ফেল করবে। এটা নিয়ে আমার একটা এপিসোড আছে, দেখে রাখতে পারেন। বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি, এবং এইটা একটা সিটিংয়েই হয়ে যেত, 1 ঘন্টার সিটিংয়ে। আলী রিয়াজকে দিয়ে ঐক্যমত কমিশন বসছে, ঘন্টার পর ঘন্টা মিটিং করছে, দিনের পর দিন মিটিং করছে, কোনো সলিউশন আসতে পারে না। খালেদা জিয়ার প্রফেসর ইউনূস, এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে 1 ঘন্টার মধ্যে। আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনূস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল, কোন সরকারের সময় ছিল, যেই সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল, দেশের সমৃদ্ধি হয়েছে, মানুষ শান্তিতে ছিল, কোন সময়টা? একটা অল্প সময়, সেটা হইতেছে জিয়াউর রহমানের শাসনামল। তাহলে জিয়াউর রহমান কেন এত ভালো করছে? অনেক ওনার ক্যাপাসিটি আছে, কিন্তু তারপরে ওনার ম্যান্ডেটটা ছিল কি? ম্যান্ডেট ছিল সংবিধান। তাহলে জিয়াউর রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে, ওই সংবিধানটাকে চালু করি, তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে। আর জামাতের প্রশ্ন, জামাত কি করে ফেলবে, ইসলামপন্থীরা কি করে ফেলবে? বিএনপিকে এটা বুঝতে হবে, জামাতে ইসলামী মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না, সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে। কি সেটা? তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে, পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেই রাজনীতি করতেছে। এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক, সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে। পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল। এই জামাতে ইসলামের ভয় পেয়ে লাভ আছে? সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবে। তো এর মধ্যে রাজনীতি করলে তার ঠেকানোর কি আছে? আসেন আমরা দ্বিতীয় পথটা বেছে নিই। সংকট না, সমাধানের দায়িত্ব নিই। বিভাজন না, ঐক্যের পতাকা তুলি। ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না, আজই শুরু করা দরকার। আল্লাহর নামে, মানুষের নামে, রাষ্ট্রের ভবিষ্যতের নামে। ইনকিলাব জিন্দাবাদ। আমি পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা কথার সাথে আমি একদমই একমত পোষণ করতেছি। কারণ আপনি দেখেন, দুটা দল, দুটা রাজনীতি দল, দুটা দল এই জন্যই দুটা দল হয়েছে যে একটা আরেকটার কি করবে, আরেকটার বিপরীত দ্বিমত পোষণ করবে, আরেকটার বিরোধিতা করবে, গঠনমূলক আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমাদের বাংলাদেশের যে রাজনীতি, অন্যান্য রাষ্ট্রেও তো আমরা দেখি বিভিন্ন দল, বিভিন্ন পার্টি, বিভিন্ন সিস্টেম রয়েছে, বিভিন্ন সংবিধান রয়েছে,
সো সেম টু সেম আমাদের বাংলাদেশেও অনেক মানে দল রয়েছে, আমাদের একটা সংবিধান রয়েছে, একটা সিস্টেম রয়েছে। তো এখন এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের একটা সুন্দরমূলক আচরণ করা দরকার, একটা সৌন্দর্য রাজনীতি করা দরকার। অথচ মানে আমরা তার ঠিক উল্টোটাই করতেছি। মানে আওয়ামী লীগ যে রাজাকার পাকিস্তানি পন্থী এগুলো ট্যাগ দিয়ে জামাতকে কি দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, সে হুবহু সে ট্যাগটা সে মানে রাজাকার মানে পাকিস্তান পন্থী ওই সে হাবিজে বলে বলে এখনো সে ট্যাগ দিয়ে আবার তারা ইয়ে করতেছে। অথচ পিনাকি এখানে একটা স্পষ্ট কথা বলেছে, মানে এমন পছন্দ হয়েছে, মানে পাকিস্তান পন্থী এমন রাজাকার, এটার দ্বারা আপনি আরো বোঝাতে চাচ্ছেন যে সে ভারত বিরোধী, অর্থাৎ সে ভারত বিরোধী। আর যে ভারত বিরোধী সেই তো সত্যিকার দেশপ্রেমিক। বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাইরাস একটা রাষ্ট্র হচ্ছে ভারত, অর্থাৎ ভারত রাষ্ট্র মানে ভাইরাস বলতে সেটাকে ভাইরাসে পরিণত করেছে। যেমন তা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা মানে অঙ্গরাজ্যে পরিণত করেছে, সেম টু সেম ভারতই তো তার মানে মেইন প্রোডাকশন। ভারত থেকে তো এগুলো সাপ্লাই হয় অন্যান্য রাষ্ট্রে যে ফ্যাসিজম কায়েম করার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিচ্ছে হচ্ছে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীটা হচ্ছে দুনিয়ার সর্বোচ্চ শয়তান। এই হচ্ছে সবগুলাকে নিয়ে মানে ষড়যন্ত্র করে এই খুনি হাসিনাকে দিয়ে এদেশে ফ্যাসিজম কায়েম করেছে। তার নিজের রাষ্ট্রে সে যত অন্যায় অনিয়ম উশৃঙ্খল যত উগ্রপন্থী আচরণ সব তো মোদী করেছে। তাহলে সেই মোদী বিরোধিতা করা বা ভারত বিরোধিতা করা এটাই তো আসল দেশপ্রেমী, এটাই তো আসল মানে প্রেম বুঝায় আর কি। তো এখন আপনি ভারত পাকিস্তান পন্থী তারপর রাজাকার ওইসব ট্যাগ দিয়ে যদি এখনো আবার রাজনীতি করতে চান, তাহলে বাংলার রাজনীতি মানুষ এটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। এই রাজনীতি আর মানুষ চায় না, এই রাজনীতি আর মানুষ খায় না, বুঝছেন? নতুন কোনো রাজনীতি পারলে নতুন কোনো কথা থাকলে আপনারা সেগুলোই নিয়ে আপনি সামনে নিয়ে আসেন। আপনারা দেখতেছি যে মানে 5 মিনিটে বক্তৃতাতে 4.5 মিনিটে আপনি জামাত শিবিরকে নিয়ে কথা বলেন, 5 মিনিটে বক্তৃতাতে আপনি 4 মিনিট যদি জামাত শিবিরকে নিয়ে কথা বলেন সমালোচনা করেন, তাহলে আপনার বক্তৃতার মেইন নিয়েটাই কি, তাহলে মেইন থিমটাই কি? আর প্রত্যেকটা বক্তৃতাতে সেম টু সেম আপনি 100টা বক্তৃতা দিচ্ছেন, সেখানে 90টাতে ভিতরে আপনার শিবিরকে নিয়ে সমালোচনা থাকবেই। তো আপনার মানে আপনার রাজনীতিটা কি, আপনি কি শিবিরকে নিয়ে রাজনীতি করতেছেন? আপনি বাংলাদেশের রাজনীতি করতেছেন, বাট কাদেরকে নিয়ে? আপনি জনগণের জন্য জনগণের স্বার্থে রাজনীতি করতেছেন নাকি অন্যের পিছনে আঙুল দেওয়ার জন্য রাজনীতি করতেছেন? বিষয়টা তো একেবারে অন্যরকম হয়ে গেল না। আপনি রাজনীতি করতেছেন, রাজনীতি করার মতো করেন, এদেশে রাজনীতিবিদদের দরকার আছে, বাট আপনাদের মতো বামপন্থী বা উগ্রপন্থী রাজনীতিবিদদের দরকার নেই। যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে, যারা ছাতাবাজি টেন্ডারবাজির ফ্যাসিজম কায়েম করার রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি আর বাংলার মানুষ 5 আগস্ট পরবর্তী সময়টাতে খাবে না, খাচ্ছে না। তাদেরকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে যেভাবে পোলাপাইন ছাত্ররা ডাকসুতেও শিবিরকে জয় করেছে, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের মতো একটা বড় প্যানেল যেখানে 25 জনের ভিতরে 20 জনই শিবিরের প্যানেলে জয় হয়েছে, নর্মাল হয় নাই। ওখানে সবাই মেধাবী, সাধারণ মানুষ না। তারা তাদের মেধার ভিত্তিতে তাদের ক্যান্ডিডেটকে তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে, তাদের মেধার ভিত্তিতে, টাকা পয়সা খায়া ভোট বিক্রি করে নাই। তারা জানে তারা 1 বছরের জন্য তাদের প্রতিনিধি সঠিকভাবে ঠিক না করতে পারলে তাদের কি হবে, তারা বুঝতে পেরেছে বিধায় তারা সঠিক ক্যান্ডিডেটকে কি করেছে, নির্বাচিত করেছে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে অনেক সময় এমনও হবে যে নিজের বিপক্ষে এমন একটা কিছু মত চলে আসবে, সেগুলোকে সদরে গ্রহণ করে নিতে হবে। এমন কিছু সময় এমন কিছু ডিসিশন নিতে হবে, নিজের লাভ হচ্ছে কিনা লস হচ্ছে সেগুলো দেখার টাইম নেই। দেশের ক্ষেত্রে দেশের জনগণের ক্ষেত্রে যদি রাজনীতি করতে চান, এক্ষেত্রে অনেক রকমের অনেক বাধা, অনেক রকমের অনেক উশৃঙ্খল, অনেক রকমের অনেক সব প্রবলেম ফেস করতে হবে। সবগুলোকে আপনি মিলিয়ে আপনার দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে। এই যে আমরা দেখতেছি, আমরা যাদেরকে পাকিস্তান পন্থী বলি, রাজাকার বলি, তারা তো সত্যিকার অর্থে দেশপ্রেমী হওয়ার কারণে এত জুলুম নির্যাতন হওয়ার পরেও তারা আজ এসে প্রমাণ করতেছে যে তারাই সত্যিকারের দেশপ্রেমী। মানুষ দেখিয়ে দিচ্ছে, সেটা মানুষ তাদেরকে গ্রহণ করতেছে, মানুষ তাদেরকে আহলান সাহলান জানাচ্ছে যে আসেন আপনাদেরকে আমরা নির্বাচিত করতে চাই।